1978 সালের 31শে আগস্ট এই ছবিগুলো ভারতের একটি বহুল প্রচলিত ম্যাগাজিনে ছাপানো হয়েছিল। এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না, তবে আপনাদেরকে বলেই দিই যে এগুলো আসলে একজন পুরুষ ও এক মহিলার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। আজ থেকে 47 বছর আগের এই ঘটনাটি ভারতের ইতিহাসের প্রথম ক্যান্ডেল হিসেবে পরিচিত। বিষয়টা অনেকের কাছেই অশুভনীয় মনে হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে এই ক্যান্ডেল যদি না ঘটতো তাহলে আজকে আমাদের দেশের অবস্থাটা অন্যরকম হতো। সোজা করে বলতে গেলে এই কেলেঙ্কারিটা ভারতের রাজনীতির ভবিষ্যৎটাই পাল্টে দিয়েছিল। তো কি সেই ঘটনা, চলুন সেটা বিস্তারিতভাবে জেনে নিই আজকের ভিডিওতে। সবার আগে ছবিতে দেখুন ইন্দিরা গান্ধীর পাশে এই যে ব্যক্তিটি রয়েছেন, এনার নাম বাবু জগজীবন রাম। এই দলিত কংগ্রেস নেতা 1936 থেকে 1986 পর্যন্ত টানা 50 বছর পার্লামেন্টের সদস্য ছিলেন। এছাড়া 1946 থেকে 1974 সাল পর্যন্ত টানা 28 বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। আজ পর্যন্ত ভারতের কোনো সাংসদ এই দুটি রেকর্ড ভাঙতে পারেনি। 1971 সালে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ গঠনের সময় বাবু জগজীবন রামই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। কিন্তু 1975 সালে ইন্দিরা গান্ধী দেশে এমার্জেন্সি জারি করলে বাবু জগজীবন রাম অসন্তুষ্ট হন এবং কংগ্রেস পার্টি পদত্যাগ করেন। এবারে ইন্দিরা গান্ধীর পাশে এই যে ব্যক্তিটিকে দেখছেন, ইনি হলেন চরণ সিং। উত্তরপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী চরণ সিং 1967 সালে কংগ্রেস ত্যাগ করেন এবং ভারতীয় ক্রান্তি দল নামে একটি নতুন পার্টি গঠন করেন। এবারে ইন্দিরা গান্ধীর পাশে এই যে মানুষটিকে দেখুন, ইনি হলেন মোরারজি দেশাই। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু সংসদের ভোটাভুটিতে ইন্দিরা গান্ধীর কাছে ইনি হেরে যান। ফলে প্রধানমন্ত্রী হয়ে যান ইন্দিরা গান্ধী। তবে মোরারজি দেশাইকে উপপ্রধানমন্ত্রী করা হয়, সেই সঙ্গে অর্থমন্ত্রকের দায়িত্বটাও তাকে দেয়া হয়। ইন্দিরা গান্ধীর এই কার্যকালে তার সরকার একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিল, সেটা হচ্ছে ব্যাংক রাষ্ট্রীয়করণ। সে সময় ভারতের বেশিরভাগ ব্যাংক বেসরকারি মালিকানাধীন ছিল, যেগুলো প্রধানত শহর কেন্দ্রিক ধনী লোকেদের স্বার্থে কাজ করত। তাই গ্রামীণ অঞ্চলের নিম্নবিত্ত মানুষদের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ইন্দিরা গান্ধী এই সিদ্ধান্তটা নিয়েছিল। কিন্তু স্বয়ং অর্থমন্ত্রী তার এই নীতির বিরোধিতা করেন, যে কারণে ইন্দিরা গান্ধী মোরারজি দেশাইকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। এরপর মোরারজি দেশাই কি করেন, তিনি কংগ্রেস পার্টি থেকেই পদত্যাগ করে দেন। সে যাই হোক, 1971 সালে লোকসভা ভোটে ইন্দিরা গান্ধী বিপুল ভোটে জয়লাভ করে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন। তার এই টার্মে তিনি দেশে এমার্জেন্সি নিয়ে এসেছিলেন। সে সময় অন্যান্য নেতাদের সঙ্গে মোরারজি দেশাইকেও জেলে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় 2 বছর এমার্জেন্সি চলার পর 1977 সালের 18 জানুয়ারি ইন্দিরা গান্ধী এমার্জেন্সি তুলে দেন। সঙ্গে সঙ্গে লোকসভা ভোটের জন্য তৈরি হয় গোটা দেশ। এবার সমস্ত বিরোধী দলগুলি ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী নীতির বিরুদ্ধে একজোট হয়। বিরোধী দলগুলিকে এক কাট্টা করতে সে সময় জয়প্রকাশ নারায়ণ নামের এক সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা ঠিক করে এই ভোটের সব বিরোধী দলগুলি একসঙ্গে লড়াই করবে। নতুন এই জোটের নাম রাখা হয় জনতা পার্টি। মোরারজি দেশাই হন জনতা পার্টির চেয়ারম্যান। 1977 লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর ভরাডুবি হয়। কংগ্রেস পায় মাত্র 189টা সিট, অপরদিকে জনতা পার্টি পায় 345টা সিট। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় জনতা পার্টির সরকার তৈরি হয়। এবারে এই সরকারের প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। বাবু জগজীবন রাম, চৌধুরী চরণ সিং, মোরারজি দেশাই, যাদের কথা একটু আগেই বললাম, এনারা তিনজনেই প্রধানমন্ত্রী পদের দাবিদার ছিলেন। কিন্তু ব্যাপার হচ্ছে এনারা কেউই একে অপরকে সহ্য করতে পারতেন না। তবে জয়প্রকাশ নারায়ণের সাথে মোরারজি দেশাইয়ের ভালো সম্পর্ক থাকায় শেষ পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী হন। বাবু জগজীবন রামকে করা হয় প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব নেন চরণ সিং। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হতেই চরণ সিং বেজায় চটে যান। এদিকে ইন্দিরা গান্ধী খুব তাড়াতাড়ি বুঝে যান যে যদি একটু মাথা খেলানো যায় তাহলে এই সরকারকে খুব সহজেই ফেলে দেওয়া যাবে। সুযোগ বুঝে তিনি চরণ সিংয়ের সাথে হাত মেলান। ঠিক হয়, মোরারজি দেশের সরকার পড়ে গেলে কংগ্রেস চরণ সিংকে সমর্থন দেবে, কিন্তু পথের কাঁটা বাবু জগজীবন রাম। মোরারজি দেশাই সরে গেলেই বাবু জগজীবন রামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় নেতা। উত্তরপ্রদেশের দলিত ভোট ব্যাংক পুরোটাই তার দখলে ছিল। তাছাড়া জনসংঘ ও আরএসএস তার সমর্থনে রয়েছে। ইন্দিরা গান্ধী ও চরণ সিং এই চিন্তাতেই ছিলেন
যে বাবু জগজ্জীবন রামকে কিভাবে সাইড করা যায়। তবে কিছুদিনের মধ্যেই ভাগ্য তাদের সঙ্গ দেয়, তাদের হাতে এমন একটা অস্ত্র এসে যায় যার সাহায্যে তারা বাবু জগজ্জীবন রামের রাজনৈতিক ক্যারিয়ারটাকেই ধ্বংস করে দেন। আজকের এই ভিডিওর মূল টপিক সেটাই। তো কি হয়েছিল ব্যাপারটা, এবার সেটাই খুলে বলছি। 1978 সালের 21শে আগস্ট উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি মার্সিডিজ গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলে এক পথচারীর মৃত্যু হয়। উত্তেজিত জনতা গাড়িটির পিছু ধাওয়া করে। ড্রাইভার ভয় পেয়ে গিয়ে পাশের মোহন মেকিনের কারখানার মধ্যে গাড়িটিকে ঢুকিয়ে দেয়। আপনাদের জানিয়ে দিই যে মোহন মেকিন হলো সেই কোম্পানি যারা বিখ্যাত ওল্ড মঙ্ক মদ তৈরি করে। যাই হোক, কারখানার ম্যানেজার অনিল বালি গাড়ির ড্রাইভারকে চিনতে পারে। সে ছিল তৎকালীন ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাবু জগজ্জীবন রামের ছেলে সুরেশ রাম। সে সময় 46 বছরের সুরেশের সঙ্গে ছিল তার 22 বছর বয়সী গার্লফ্রেন্ড সুষমা চৌধুরী। সুরেশ পুরো ব্যাপারটা অনিল বালিকে বলে অনিল তাদের দুজনকে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেবার ব্যবস্থা করে। সুরেশের মার্সিডিজ অবশ্যই মোহন মেকিনের কারখানার মধ্যেই রয়ে যায়। অনিল জানত যে সুরেশ খুব দামি ব্র্যান্ডের সিগারেট খায়, তাই সে ভেবেছিল যে সুরেশের গাড়ির মধ্যেই হয়তো সিগারেটের প্যাকেট আছে। এই আশায় সে গাড়ির গ্লোভ বক্সে হাত দেয়, কিন্তু সিগারেটের প্যাকেটের বদলে তার হাতে আসে এক বান্ডেল ফটোকপি। ছবিগুলো দেখতেই অনিল বালির শরীরে বিদ্যুৎ খেলে যায়। আসলে সুরেশ রামের একটি বাজে শখ ছিল। সে যখন তার বান্ধবীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো তখন একটি পোলারয়েড ক্যামেরার সাহায্যে তুলে রাখত। সেদিন তার গাড়ির মধ্যে ওই রকম 40 থেকে 50টার মতো ছবি ছিল। অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার চিন্তাতেই বোধহয় সে ভুলে যায় যে তার গাড়ির মধ্যে ছবিগুলো রয়ে গেছে। এরপর অনিল বালি মোহন মেকিনের মালিক কপিল মোহনকে ছবিগুলো দেখায়। কপিল মোহন ছিল কংগ্রেস পার্টির অত্যন্ত ঘনিষ্ঠ। সে বুঝে যায় যে ওই ছবিগুলো প্রকাশ পেলে ভারতের রাজনীতিতে ভূমিকম্প ঘটে যাবে। এরপর কপিল মোহন অনিল বালিকে বলে, এই ছবিগুলো নিয়ে এখনই সঞ্জয় গান্ধীর কাছে যাও, যা করার সেই করবে। অনিল ওই দিন রাত 1টার সময় সঞ্জয় গান্ধীর বাড়িতে যায়। সে কোনো কথা না বলে সঞ্জয়ের হাতে ছবিগুলো ধরিয়ে দেয়। ছবির উপর সঞ্জয়ের চোখ পড়তে তিনি প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, তুমি কি আমাকে ফটোগ্রাফি দেখাবে বলে এত রাতে ঘুম থেকে তুলেছ? অনিল বলে, ভালো করে দেখুন, এখানে যে পুরুষটি রয়েছে সে সুরেশ রাম। সঙ্গে সঙ্গে সঞ্জয়ের ঘুমের ঘোর কেটে যায়। এরপর ইন্দিরা গান্ধীকেও ঘুম থেকে তোলা হয় এবং মা ছেলে আলোচনা করতে বসে যে কিভাবে এই ছবিগুলোকে কাজে লাগানো যায়। এদিকে বাবু জগজ্জীবন রামের কাছেও খবরটি পৌঁছে যায় যে তার ছেলে কি কাণ্ডটি ঘটিয়েছে। তিনি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যান, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে আর কিছুই করার নেই, কংগ্রেস রাজনীতির স্বার্থে ছবিগুলোকে ব্যবহার করবেই, তখন তিনি ইন্দিরা গান্ধীর কাছে প্রস্তাব পাঠান যে প্রয়োজনে তিনি জনতা পার্টি ছেড়ে কংগ্রেসে পুনরায় যোগ দিতে তৈরি, তবে ছবিগুলো যেন কোনোভাবেই প্রকাশ্যে না আসে। এর উত্তরে ইন্দিরা গান্ধী বলেছিলেন, ওই লোকটাকে আমি মোটেই বিশ্বাস করি না, আমার সাথে সবচেয়ে বড় গদ্দারি ওই করেছে। সুরেশ রামের ছবি নিয়ে তখনকার কোনো সংবাদ মাধ্যমই বিশেষ মাথা ঘামায়নি, কারণ রুলিং পার্টির পিছনে লাগার সাহস কারো ছিল না। তবে সঞ্জয় গান্ধীর স্ত্রী মনিকা গান্ধী সে সময় সূর্যা নামে এক সাপ্তাহিক ম্যাগাজিন পত্রিকা প্রকাশ করত। তাতে ওই ছবিগুলো ছাপানো হয়েছিল এবং হেডলাইন দেওয়া হয়েছিল দ্য রিয়েল স্টোরি। সেখানে মিথ্যে করে লেখা হয় যে প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে হানি ট্র্যাপের শিকার হয়ে দেশের নিরাপত্তার গোপন নথি বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে। বুঝতেই পারছেন এটা বড় মিথ্যে। পাঞ্চি সুরজমের বাজে শখ ছিল, কিন্তু তার ছবিগুলোকে নিয়ে এভাবেই নোংরা রাজনীতি করা হয়েছিল। তো সূর্যা ম্যাগাজিন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। সে সময় লোকেরা ওই ম্যাগাজিনের কপি চড়া দাম দিয়ে ব্ল্যাকে কিনেছিল। স্বাভাবিকভাবেই এরপর বাবু জগজ্জীবন রামের মান সম্মান, রাজনৈতিক প্রতিষ্ঠা সব ধুলোই মিশে যায়। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ দেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইন্দিরা গান্ধী ও চরণ সিংয়ের পথের কাঁটা সরে গেল। এবার আসল খেলা। 1979 সালের জুলাই মাসে চরণ সিং জনতা পার্টির সরকার থেকে সমর্থন তুলে নেন। ফলে মোরারজি দেশাই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। কিন্তু প্রশ্ন থেকে গেল, এখন দেশের প্রধানমন্ত্রী কে হবেন? পূর্ব পরিকল্পনা মাফিক কংগ্রেস জানিয়ে দেয় যে চরণ সিংকে প্রধানমন্ত্রী করলে তারা তাকে সমর্থন জানাবে। শেষ পর্যন্ত 1979 সালের 28 জুলাই চরণ সিংয়ের স্বপ্ন পূরণ হয়। তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন। রাষ্ট্রপতি চরণ সিংকে জানিয়ে দেয় যে
20 আগস্টের মধ্যে তোমাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। কিন্তু 19 আগস্ট ইন্দিরা গান্ধী জানিয়ে দেন যে তারা চরণ সিংকে সমর্থন করছেন না। এভাবেই মাত্র 23 দিনের মধ্যেই চরণ সিংয়ের সরকার পড়ে যায়। তবে মাস 6 তাকে দেশের কার্যবাহী প্রধানমন্ত্রী হিসেবে রাখা হয়। এরপর 1980 সাল আসতেই আবার লোকসভা ভোট এসে যায়। এইবার দেশের জনগণ বুঝে যায় যে জনতা পার্টির নেতাদের দেশের কাজ করার কোনো সদিচ্ছা নেই। কে কি পদ পাবে এটাই তাদের ধান্দা। তার চেয়ে ইন্দিরা গান্ধী অনেক ভালো। লোকেরা কংগ্রেসকে ঢেলে ভোট দেয় আর ইন্দিরা গান্ধী বিপুল সংখ্যক আসন নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরে আসেন। এইবার আপনিই বলুন, যদি সুরেশ রামের কাণ্ডটা না ঘটত, যদি ইন্দিরা গান্ধী এই চালটা না চালতেন, তাহলে কি তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারতেন? হয়তো পারতেন, তবে টাইম লাগবে। কিন্তু 2 বছরের মধ্যে কি তিনি জনতা পার্টি সরকারকে ফেলতে পারতেন? নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেল থেকে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।